দেশ বাঁচাতে শুধু রাস্তায় মিছিল করলে চলবে না, যেহেতু সরকারের ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়ছে, সুতরাং ওই থানায় প্রয়োজন হলে হামলা চালাইতে হবে। কারাগারগুলোতে রাজবন্দীদের মুক্তির জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 6টি ব্রেকিং নিউজ। সরকারের প্রথম 100 দিনে 605টি খুন, 209টি ধর্ষণ, 109টি গুমের ঘটনা ঘটেছে। তথ্য প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ইতিহাসের সর্বোচ্চ মূল্যস্ফীতি, ভয়াবহ চাপে সাধারণ জনগণ। এতদিন 9.48% থাকলেও বর্তমানে সেটি 9.68% গিয়ে দাঁড়িয়েছে। ইসলামী ব্যাংকের 2 কোটি টাকা নিয়ে উধাও গোপালপুর ইসলামী ব্যাংকের এজেন্ট মালিক জামাত নেতা ইসফাক। ফুটপাথে হকার মুক্ত শহরের দাবিতে আন্দোলন করা নারীকে ছুরি দিয়ে আঘাত করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা মনসুর। বিদেশিরা পোশাকের দাম সঠিক দিচ্ছে না, দেশে মূল্যস্ফীতি আকাশচুম্বী, ব্যবসায় লক্ষ লক্ষ টাকা লস। তাই হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ সাহেব জানালেন তিনি 10,000 কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগের নেতার জানাজার নামাজে হাজার হাজার মানুষের ঢল। সম্প্রতি নোয়াখালী ছাত্রলীগ ও যুবলীগের আলোচিত মিছিল পরবর্তী বিএনপি সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ এবং তারই জেরে পুলিশের মামলায় 117 জনকে নতুন করে আসামি এবং 47 জনকে এরই মধ্যে গ্রেপ্তার। প্রিয় দেশবাসী, 6টি ব্রেকিং নিউজ আপনাদেরকে দিলাম। এর একটা নিউজ আমার নিজের বানানো না, প্রত্যেকটা তথ্যের সংশ্লিষ্ট বিশ্বস্ত প্রথম শ্রেণীর মিডিয়া কর্তৃক নিউজ এবং তার প্লেকার্ডের তথ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সরকারের তথা এই বিএনপির 100 দিন পূরণ হয়েছে, আর সেই 100 দিনে 605টি খুনের ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতিদিন 6 জনের উপরে গণহত্যা হয়েছে। প্রতিদিন 3 জন, প্রায় 2 জন প্লাস নারী ধর্ষণের ঘটনা ঘটেছে, 109টি গুমের ঘটনা ঘটেছে। এরই মধ্যে একটি ইসলামী ব্যাংকের শাখা থেকে গ্রাহকদের 2 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে সেই এজেন্ট মালিক জামাতের ইসফাক। হকার মুক্ত ফুটপাতকে হকার মুক্তের প্রতিবাদ হয়েছিল সাধারণ মানুষ, সেখানে প্রথম সামনে সারি থেকে একজন নারী প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ মুখর হয়ে উঠেছিলেন। পরবর্তী সময় বিএনপির স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসী তাকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। বর্তমানে সেই নারী হাসপাতালে কাতরাচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এর প্রতিবাদে যদি আওয়ামী লীগ মিছিল করে, এর প্রতিবাদে যদি আওয়ামী লীগ আন্দোলন করে, সেটা কি অপরাধ? সেই আন্দোলন, সেই প্রতিবাদ কি শুধু আওয়ামী লীগের একার? তাহলে আজকে নোয়াখালীতে দেখেছেন ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে পরবর্তী বিএনপির সন্ত্রাসীরা তাদের বাড়িঘরে গিয়ে হামলা চালায়, উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে, নতুন করে পুলিশ মামলা দিয়ে 117 জনকে আসামি করে, এরই মধ্যে 47 জনকে গ্রেপ্তারও পর্যন্ত করেছেন। এখন আপনারা জনগণের, আপনাদের উচিত নয় কি ওই থানায় হামলা চালানো? আপনাদের উচিত নয় কি কারাগারগুলোতে হামলা চালানো? আওয়ামী লীগ কিন্তু তাদের দলের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ দেশের জন্য, দেশের মানুষের জন্য, সার্বভৌমত্বের জন্য রাজনীতি করে, মিছিল করে। এই গণতান্ত্রিক মিছিলে বাধা দিচ্ছে বিএনপির সন্ত্রাসীরা। আজকে একবার চিন্তা করে দেখুন, প্রতিদিন 6 জন করে গণহত্যার শিকার, 2 জনের অধিক নারী ধর্ষণের ঘটনা, কোথায় নিরাপত্তা? 2025 সালে দেখেছি আরেকটা ব্রেকিং, দেখেন 25 সালে 1100 নারী ধর্ষণের মামলা দিয়ে ঢাকা মেডিকেলে গেছেন তারা, তাদের ডিএনএ টেস্টের জন্য, মেডিকেল রিপোর্টের জন্য। এভাবেই চলছে বাংলাদেশ। আর যখন আওয়ামী লীগ জনগণের এই যে বর্তমানে যে অনিরাপত্তা, গতকালকে দেখলাম রাজধানীতে একজন ব্যবসায়ীকে দিনে দুপুরে হামলা চালিয়ে তার কাছ থেকে 60 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছেন। অথচ 32 নম্বরে ধানমন্ডি পুলিশ রাত দিন সেখানে পাহারা দিচ্ছে, অর্ধশতাধিক পুলিশ, অথচ দেশের মানুষের, সাধারণ জনগণের নিরাপত্তা নাই। আর সেই নিরাপত্তার জন্য যখন আওয়ামী লীগের উপর থেকে বিধি নিষেধ
তুলে দেওয়ার দাবি নিয়ে যখন রাস্তায় আন্দোলনে নামেন আপনারা, তখন পুলিশ বাদী হয়ে মামলা দেয়, বিএনপির সন্ত্রাসীরা এসে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপর নির্যাতন অত্যাচার শুরু করে। এখন আপনাদেরকে এই মুহূর্ত থেকে নিজেদের বাঁচার জন্য, দেশকে বাঁচানোর জন্য, সার্বভৌমত্ব বাঁচার জন্য রাষ্ট্র কর্তৃক এই মার্চ মাসে 20,000 কোটি টাকা ছাপায়। আর যে কারণে ইতিহাসে সর্বাত্মক এখন মূল্যস্ফীতি চলতেছে, খাদ্যস্ফীতি মাথার উপরে ঘুরতেছে, মানুষের বস্তা ভরে টাকা নিয়ে যায় বাজারে, ব্যাগ ভর্তি বাজার আসে ঘরে, টাকার কোনো মান নাই, যেটা এই ফ্যাসিস্ট তারেক সরকার সাম্প্রতিক সময় করে যাচ্ছেন, সে সরকারে আসা এর পরবর্তী সময় থেকে চলছে। অথচ এই বিএনপি ক্ষমতায় আসার আগে বলেছিল রাজনৈতিক দল ক্ষমতায় আসলে ভালোভাবে চলবে সবকিছু, দেশে মব হবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না, অনেক কিছু স্থিতিশীল হবে। কিন্তু আরো ভয়াবহ রকমের অস্থিতিশীল হচ্ছে। মনে রাখবেন, ফ্যাসিস্ট তারেক একদিকে যেমন অশিক্ষা, অন্যদিকে ওর মধ্যে আছে কুশিক্ষা, এই দুই মিলে ধ্বংস হচ্ছে দেশের বর্তমান শাসন ব্যবস্থা। অনিরাপত্তার মধ্যে চলে যাচ্ছে আমাদের মা বোনদের ইজ্জত, সাধারণ ব্যবসায়ী খেটে খাওয়া দিন মজুরদের জীবন। সুতরাং এ থেকে বাঁচতে হলে আপনাদের রুখে দিতে হবে এই অপশাসনের বিরুদ্ধে, এই জেল, এই জুলুম, এই অত্যাচারের বিরুদ্ধে আপনাদের সাধারণ জনগণকে ফুঁসে উঠতে হবে, প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে। এই মাটিটাকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করি। আমাদের ওই ভয় দেখিয়ে তো লাভ নেই। হ্যাঁ, তাই তাদের ভয়টা ভাঙাতে হবে, তাদেরকে জাগ্রত হতে হবে। আপনার প্রোগ্রামের মাধ্যমে, অর্কেস্ট্রেশনের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, আহ্বান করতে চাই, আপনারা বের হয়ে আসুন। আপনারা না হয় কথাই বলুন, শুধু অনলাইনেই কথা বলুন, তারপরে আমরা রাস্তায় নামি। হ্যাঁ, আমরা একজন দুজন করে, ওই তো নোয়াখালীতে দেখলেন পুলিশ দুজন বা পাঁচজন ছাত্র মিছিল হলে, 20 জন মিছিল হলে পুলিশ তারা দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। যখন হাজার হাজার মানুষের মিছিল হচ্ছে, পুলিশ তখন পালিয়ে যাচ্ছে। আমরা সেই পরিস্থিতি তৈরি করি না কেন? হ্যাঁ, আমরা তো এইভাবে বদ্ধভাবে এই দেশটাকে বেঁচে থাকা অবস্থায় অন্তত দেখে যেতে চাই। এই দেশটা একটি ভিত্তির উপর দাঁড় করিয়ে আমরা চলে যেতে পেরেছি। মৃত্যু তো মানুষের এক সময় না এক সময় হবে। আমরা যেন ওই শান্তিটুকু নিয়ে মরতে পারি, চলে যেতে পারি এই পৃথিবীর ছেড়ে, এইটুক কামনা করি, এইটুকু আমাদের চাওয়া। আমি তথাকথিত বুদ্ধিজীবীদের কথা বাদে দিলাম, তারা তো একটা এজেন্ডা নিয়ে নেমেছে, তারা তো আমি যদি বলি ডলার নিয়ে নেমেছে। হ্যাঁ, তাদেরকে ওটা দিচ্ছে, আমি বলতে কোনো দ্বিধা নেই। আমার পরিচিত অনেকেই আছে, তাদের সাথে আমার কথাও হয়, এগুলো নিয়ে না, এমনি ব্যক্তিগত কথা হয়, কেমন আছে, কেমন কি, যদিও কেমন আছে এই কথাটা আমার জন্য যদি জিজ্ঞেস করে, আমার জন্য মনে করি এটা আমাকে বিলাসিতা করা হয়। আমি কেমন আছে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলি আমি শারীরিকভাবে ভালো আছি, যদি থাকি। হ্যাঁ, না হলে ভালো আছি কথা বলাটা আমার জন্য বিলাসিতা মনে হয় এই সময়ের জন্য। হ্যাঁ, তো সেটাই আবার বলবো, আমার বন্ধুরা যারা আছেন, যারা শুনছেন, আসুন যার যার জায়গা থেকে। আমি বলি নাই যে আমার পতাকা তলে আপনি আসেন, আমাকে নেতা বানিয়ে দেন, আমি সেটা বলছি না। আপনি আপনার জায়গা থেকে আওয়াজ তুলুন, হয়তো আপনি নেতা হন, আমার সমস্যা নাই, আপনার পিছনে আমি দাঁড়াবো। হ্যাঁ, একদম পিছনে মানুষটা আমি দাঁড়াবো, দাঁড়িয়ে আপনার যে ভাবনার জন্য আমি যুদ্ধ করব। যেরকম আমার একটু এই কথা বলার সুযোগ যখন পেলাম, আমি বলে নিই, আমাদেরকে এই দেশটাকে বাঁচাতে গেলে এই মাটির সেদ গন্ধ আমাদের যদি পেতে হয়, আমাদের সাংস্কৃতিক জাগরণ ছাড়া আমাদের উত্তরণের উপায় নেই। মৌলবাদকে যদি ঠেকাতে হয়, সাংস্কৃতিক জাগরণ ছাড়া আমাদের উপায় নেই। আমরা সাংস্কৃতিক কর্মী, হ্যাঁ, আমরা পারবো না তা না। আমাদের হাতে যদি 71-এর মতো আমি যদি মনে হয় আমার বন্দুক তুলে নিতে হবে, হ্যাঁ, নিতে পারবো।
এই বয়সও নিতে পারবো। বয়স কোনো সংখ্যা মাত্র। হ্যাঁ, বয়স কোনো আলাদা কিছু নয়, ওটা শুধু সংখ্যা হিসাবে আমি দেখি। আমার ভিতরের বয়স এখনো তরুণ। আমাকে যদি বন্দুক হাতে নিতে হয়, আমি বন্দুক হাতে নিতে পারবো। হ্যাঁ, এখন তো আমার সেই বহির্বিশ্ব সরকারের সাথে বা বাইরের সাথে যুদ্ধ করতে হচ্ছে না, নিজের ভিতরে নিজের সাথে যুদ্ধ করতে হচ্ছে। তবে আমি কলম দিয়ে যুদ্ধ করি, আমি রাস্তায় দাঁড়িয়ে সংখ্যাটাকে বৃদ্ধি করি, আমার কণ্ঠ তার কণ্ঠ আমার কণ্ঠ এক হয়ে যাক, গিয়ে কিছুই না। আমাকে কে যেন একজন জিজ্ঞেস করেছিল, আপনি কেন বাঁচতে চান? কেউ বলেছিল আমার মেয়ের জন্য বাঁচতে চাই, আমার সন্তানের জন্য বাঁচতে চাই, বিভিন্ন রকম। আমি একটা উত্তর দিয়েছিলাম, আমি আমার দেশ মাটি এই মুহূর্তের জন্য বলছি, শেখ হাসিনার জন্য আমি বাঁচতে চাই, জননেত্রী শেখ হাসিনার জন্য বাঁচতে চাই, এবং এই দেশ ও মাটির জন্য বাঁচতে চাই। আর কোনো বাঁচার আমার আর কোনো কারণ নাই। আমি আগেও চলে যেতে পারতাম। হ্যাঁ, মানে নেত্রী আসলে যে আমাকে মানে সহজ কথা বলতে কি, এটা আবেগের কথা না, এটা বাস্তবিক কথা। এই দেশের মুক্তির একমাত্র ব্যক্তি যিনি পারেন আমাদের সবকিছু থেকে, তার ভুল থাকতে পারে, অনেক ভুল থাকতে পারে। মানুষ তো, আমরা তো দেবতা নই বা অন্য প্রজাতির কেউ নেই যার আমরা ভুল থাকবে না। কম্পিউটার তার ভিতর অনেক ভুল থাকে, তাও আমার ঠিক করতে হয়। হ্যাঁ, মানুষ তো মানুষ, তার ভুল থাকতে পারে। একেবারে বাবু ভাই, একেবারে আপনার কথার সাথে তো আসলে আমরা সবাই একমত। আপনি যেভাবে বলছিলেন যে এই দেশের জন্য আসলে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প, এটাই আসল কথা। বাবু ভাই, যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে দেশের প্রয়োজনে, এই শিল্পের প্রয়োজনে, সংস্কৃতির প্রয়োজনে যারা আমাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, তারা কি ভাবছে না এই বাংলাদেশটা তাদেরও, নাকি তারা এই বাংলাদেশটা চায় না? যদি তারা যদি মনে করে থাকে যে এই দেশে আমিও মঞ্চে নাটক করব, সিনেমায় অভিনয় করব, আমারও সিনেমা স্ক্রিনে যাবে, আমিও গান গাইবো, আমিও কনসার্টে যাব, এই যে আগে যেরকম একটা সুন্দর স্বাভাবিক পরিবেশ ছিল, তো তারা কি সেই সুন্দর স্বাভাবিক পরিবেশটা যখন ছন্দ পতন ঘটেছে, তারা কি সেটাকে মিস করছে না? তাহলে তারা কি দেখছে না বাংলাদেশে অনেক বেশি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে, উগ্র মৌলবাদরা অনেক বেশি ক্ষমতাশালী হয়ে যাচ্ছে? তাহলে এই মানুষগুলোর কি হৃদয় রক্তক্ষরণ হয় না? একটুও কি মনে হচ্ছে না যে কোথায় আমি গিয়ে দাঁড়াবো? ওই যে আবার সে একই কথা বলতে হয়, আমি তো বিক্রি হয়ে গেছি বাসি, আমি তো ডলারের কাছে বিক্রি হয়ে গেছি, আমার হৃদয় কেন কাঁদবে? হ্যাঁ, আমি হৃদয় কেন কাঁদবে? যে আমি তো জানি, মানে যে যখন যেখানে পারছে চলে যেতে পারছে, এত টাকা পয়সা পাচ্ছে কোথায়? কই, আমি তো যেতে পারছি না। আমি বড় জোর কষ্ট মষ্ট করে একটু নেপাল যেতে পারি বা ইন্ডিয়া যেতে পারি। হ্যাঁ, আমেরিকা, ইউরোপ আমার পক্ষে তো যাওয়া সম্ভব হয়ে উঠছে না। হ্যাঁ, আমি যদি ভিসাও পেলাম, সেটা একটা বড় সমস্যা। ভিসাও পেলাম, তারপর তো যেতে পারছি না। তাহলে মানুষকে টাকার কাছে বিক্রি করে দিচ্ছে এরা, এই সংস্কৃতি কর্মীরা। কিছু কিছু, মানে সবাইকে বলা যাবে না, কিছু কিছু আর কেউ ভয়ে মুখ খুলছে না। ভয়ের যে আবহ তৈরি করে গেছে অবৈধ ইউনূস সরকার। এই কথাটা মিস করেছি। ইউনূস সরকার বলেছি, আমি সরি টু সে, আমি প্রতি কথায় যেটা সত্যি সেটাই বলতে চাই। অবৈধ ইউনূস সরকার যে ভয়ের রাজনীতি তৈরি করে গিয়েছে, এই সরকারও, বিএনপি সরকারও, তারেক জিয়া সরকারও সেখান থেকে খুব একটা বের হতে পারেননি এখন পর্যন্ত দেখিনি। আমি জানি না এই কথা একই বৃত্তে দুটি ফুল বানাচ্ছে। একদম তাই, কারণ আমি অনেক কিছুই বলতে পারি না, কারণ আমি একটি থিয়েটার করি, একটা দলের সাথে যুক্ত আছি। আমি কেন এই কথা বললাম, হ্যাঁ, আমার তার জবাবদিহি করতে হয়।
আমার পরিবারের সাথে আমার জবাবদিহি করতে হয়, আমার বন্ধুদের সাথে আমার জবাবদিহি করতে হয়। আমি ব্যক্তি সত্তা যে আমি বাবু, এখন আমি সেটাই ভুলতে বসেছি। আমার নিজস্ব বলার কিছু যে থাকতে পারে, আমার বেদনার কিছু থাকতে পারে দেশকে, হ্যাঁ, সেখানে প্রতি পদে পদে আমার নিকট জনের কাছ থেকে আমি বাধা পাই। কারণ তারা বলে আমার নিরাপত্তার কথা চিন্তা করে, তারা তাদের স্বার্থ অন্য কিছু না, নিরাপত্তার কথা চিন্তা করে, কেউ তার সংগঠনের কথা চিন্তা করে। আমি এই কথাটা বললাম, এই সঙ্গে আমি যে সংগঠনের সাথে যুক্ত সেই সংগঠনের ক্ষতি হলো কিনা, হ্যাঁ, এইটা চিন্তা করে। আমার পরিবার চিন্তা করে, আমার যদি আবার কিছু একটা হয় ওই চিন্তা করে। কিন্তু আমি তাৎক্ষণিকভাবে মেনে নিই। কিন্তু রক্ত বলে একটা কথা আছে, যখন আমি একা থাকি তো রক্তটা নিজ দায়িত্বে কথা বলে ওঠে, আমার কথা বলতে হয় না। হ্যাঁ, আমার নিজের করে কথা বলতে হয় না, জোর করে কথা বলতে হয় না, নিজের রক্ত আমাকে বলিয়ে নেয়। আমি কি করব সেখানে? আমি তো অসহায় সেখানে। আমার রক্তের কাছে আমার দেশের কথা আমি বলবো না, আমার মাটির কথা আমি বলবো না, আমার বঙ্গবন্ধু যে দেশ জন্ম দিয়েছে তার কথা বলবো না, জয় বাংলার কথা আমি বলবো না। আমাকে বলতে হবে, বলতে হবে, বারবার বলে যাব, মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব। আর এই দেশ 24-এর আগে যেখানে রেখে গিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, হ্যাঁ, আবারও বলছি তিনি ভুলের ঊর্ধ্বে নন, কিন্তু যে দেশটাকে সকল ভুল কিছু বাদ দিয়েও দেশটাকে সে যেখানে নিয়ে গেছেন, আজকে যারা ক্ষমতায় আছে করুক না, তারা সে আগের জায়গায় নিয়ে যাক না, নতুন কিছু করার দরকার নেই, 24-এর আগের জায়গায় নিয়ে যাক, কৃতার্থ হই। হ্যাঁ, মেট্রো রেলের সামনে গরুহাটের হাট বসাবো না, বলুক যে আগামী দিনে এটা বসাবো না। আমি তো মনে করি পদ্মা সেতুর নিচে আগামী বছর কোরবানিতে গরুর হাট বসবে, আমার তো সেই ধারণা। কারণ ইজারা দেওয়া যায়, চাঁদাবাজি করা যায়, ব্যবসা করা যায়। হ্যাঁ, ব্যবসা তো অনেকভাবে করা যায়। আমি বলবো না যে আওয়ামী লীগ কেউ ব্যবসা করে নাই, কেউ চাঁদাবাজি করে নাই, এই দাবি আমি করব না, করেছে, সেটা মাত্রা আছে, শালীনতা আছে। এখন তো সবকিছু শালীনতাটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একটা মেয়ের আমাকে বলা হয়, বাবু আপনি বা তুমি বা তুই 10টার ভিতরে বাসায় চলে যাইস। কি কারণে? নিরাপত্তার কারণে। এটা পুরুষ, মানে আমার পুরুষ শাসিত সমাজে প্রেক্ষাপটে আমি বলছি। হ্যাঁ, আমার জন্য যদি ওই নিরাপত্তা সবাই ভয় করে, এই নিরাপত্তা ভয়, একটি নারীর, একটা মেয়ের, একটা শিশুর কি নিরাপত্তা আছে দেশের, তা নিয়ে মানে আমি বলি, আমার শুধু আমার দেশের কথা কেন বলছি, বিভিন্ন মানবাধিকার সংস্থা আগে গলা ফাটিয়ে চিৎকার করে মানে গলা ফাটিয়ে ফেলতো, এখন কোথায়? এত সরকারি হিসাবে 550, এটা তো সরকারি হিসাব। বেসরকারি হিসাবে হিসাব করলে যে হামে কতজন মারা গেছে কেউ বলতে পারবো না আমরা। কই অনেক সুশীল সমাজের কোনো একটা কথা আমি দেখিনি, একজন দুজনকে আমি বলেছি, এগুলি নিয়ে কথা নেই। আমি একটা পোস্ট দিলাম বা রিয়াক্ট দিলাম বা একটা স্যাটার গান দিলাম, আমার পরিচিত সুশীল সমাজ, বাবু ভাই আপনাকে দিয়ে এটা আশা করি নাই। আরে বাবা, আমি তো তোমাকে 24-এ তুমি যা করেছো সেটা তো আমি আশা করি নাই, তুমি যে সেটা করেছো, তুমি কেন আমাকে সেই জ্ঞান দিতে আসছো এখন? তুমি যেটা, আমি যেটা আশা করি নাই, তুমি যেটা করেছো, তুমি কেন সেটা আমার কাছে আশা করতেছো? আমি কি অতি মানব কেউ? আমি তো মানুষ। কি বলবো, মানে এইসব তারা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা চায় যে অন্যরাও রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াক, তা না হলে তাদের মনোপুত না হলে তারা তাদেরকে দোষর বলবে, হামলা করবে, মামলা দেবে। না, আমাকে আমি নাম উচ্চারণ করছি না, কাকে মানে ব্যক্তিগতভাবে কারো নাম উল্লেখ করছি না, কিন্তু আমার কাছে তো ফেসবুকে বলছে
বাবু ভাই, আপনার মনোকষ্ট আমি বুঝি, 24-এর পট পরিবর্তনের পরে মনোকষ্ট আমি বুঝি, তখন আমি কিছু উত্তর দিয়েছিলাম। তো এখন আমার উত্তর, মানে আমি তো তার মতো উত্তর দিতে পারছি না। মানে সে যেভাবে আমার মনোকষ্ট বোঝেন দিয়ে উত্তর দিয়েছেন, আমি কিন্তু এখনকার তার মনোকষ্টের কথা আমি ফেসবুকে লিখতে পারছি না। আমার বাচ্চে আমার নৈতিকতা বাচ্চে। আমি তো সত্যি কথা বলতে কি, আমি ছোটবেলা থেকে আমি গালি দেওয়া শিখি নাই। আমি কোনোদিন গালি দেই নাই। হ্যাঁ, আমি 5ই আগস্টের পরে মনকে হালকা করার জন্য গালি দেওয়ার বই কিনেছি দুইটা। হ্যাঁ, তবে ওই বই পড়ে গালি দেব। হ্যাঁ, যাকে যাকে পারি গালি দেব। তো পরে বুঝলাম ওই সাঁতারের মতো, বা যেটাই সাঁতার অবশ্য ভুলে না, সাইকেলের মতো চালানোর মতো চর্চা না থাকলে সেটা হয় না। বই পড়েও সেইগুলি হয় না। গালি একটা আর্ট বটে, ওটা চর্চা লাগে। চর্চাটা যেহেতু নাই, আমি বই দেখে দেখে আমি গালি দেবো, প্রাচীকে আমি এটা গালি দেবো, বই দেখেই গালি দেবো, ওই মুহূর্তে আমাকে সবসময় বই নিয়ে ঘুরতে হবে আমার। হ্যাঁ, তো বিষয়টা হলো, হাস্যকর কথা বললাম, কিন্তু বিষয়টা তাই ছিল। 5ই আগস্ট 32 ভাঙার পরে আমি নেই পাচ্ছি। এহসানুল বাবু সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুঝি না এখন, আমি রাজনীতি বুঝি না। 32 তো ভাঙতে পেরেছো, 32 আগুন দিয়েছো, তুমি আমার শরীরে আগুন দিয়েছো। সেটাই একদম। আমি এখন আর জীবিত নই, মৃত কঙ্কাল কথা বলছে। হ্যাঁ, আরো শক্তিশালী হয়ে, আরো তেজস্ক্রিয় ভাবে কথা বলছে। ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কি তেজস্ক্রিয়তা, তার চেয়ে তো বেশি তেজস্ক্রিয় ভাবে বাবু কথা বলছে। বাবুকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, যেই ভয় দেখাইনি এখনো, বলে ভয়ের কথা, এটা করেন না, ওটা করেন না। আমাকে দেখিয়ে তো লাভ নেই। আর আমি তো ভয়কে জয় করে এসেছি। হ্যাঁ, যে জয় করে ফেলে তাকে তো ভয় দেখিয়ে ভয় দেখানোর কিছু থাকে না। বাবু ভাই, আমরা একদম শেষে চলে এসেছি, কিন্তু দর্শকদের এবং আপনাকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটা একটু একটা লেখা পড়ে শোনাতে চাই, শব্দগুলো একটু শুনবেন। এবং প্রিয় দর্শক, আপনাদের জন্য আমি লেখাটা পড়ছি 4-5 লাইনের, সেই কথাটাই জিজ্ঞেস করব। প্রথম আলোর মতো একটি পত্রিকা যারা বলে যে যা কিছু ভালো তার সাথে তারা, কি সব স্লোগান, যাই হোক, আমি প্রথম আলোর সাথে সবসময়, আমরা সংস্কৃতির মানুষজন কিন্তু সকল সাংস্কৃতিক যত কর্মকাণ্ড তার সাথেই সম্পৃক্ত ছিলাম। তো সেখানে এই ধরনের ভাষা একটি লেখা আমি খুব কষ্ট পেয়েছি, অনেকেই কষ্ট পেয়েছে। সেখানে বঙ্গবন্ধু কন্যা তিনি ফিরবেন, সেটা নিয়ে মহিউদ্দিনের লেখার একটা অংশ, হাসিনার মনে কি আছে কে জানে, তবে আওয়ামী লীগের অনেকেই মনে করেন বাইরের কোনো শক্তি তাদেরকে আবারও ক্ষমতায় বসিয়ে দেবে। এই আশার পিদিম জ্বালিয়ে তারা মাঝে মধ্যে, তারা মানে আওয়ামী লীগের মানুষজন, এই আশার পিদিম জ্বালিয়ে তারা মাঝে মধ্যে জয় বাংলা বলে চেঁচিয়ে ওঠে এবং নিজেদের অবস্থান জানান দেন। আমার প্রশ্নটা এখানেই, জয় বাংলা বলে চেঁচিয়ে ওঠেন শব্দটার প্রতি, জয় বাংলার প্রতি, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীর প্রতি, অসংখ্য সমর্থকের প্রতি, সাধারণ মানুষের প্রতি যে অশ্রদ্ধা, যে কটূক্তি, ঘৃণা, তিনি কি বাংলাদেশের জন্ম নেয়াতে কষ্ট পেয়েছেন? সেই গ্লানি থেকে এখনো বেরোতে পারেননি? পশ্চিম পাকিস্তান থাকলেই তিনি খুশি থাকতেন? বাবু ভাই, ছোট্ট করে যদি উত্তরটা দেন। একটু ছোট্ট উত্তর আমি দিতে পারবো না এই জায়গায়, একটু না বলেন, ছোট্ট মানে আমি এটা কথার কথা ছোট্ট বলেছি, আপনি সময় নেন। আমি বলছি কি, জয় বাংলা স্লোগানটা তো আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি না, একদম কথা হলো এটা। হ্যাঁ, তো 75-এর পরে বঙ্গবন্ধুকে হত্যার পরে কেউ জয় বাংলা স্লোগান নিত না। আওয়ামী লীগ যখন আবার, তখন আওয়ামী লীগই যখন আবার
মানে জেগে উঠতে শুরু করলো, তখন তখন তো আরেকটা ভয়ের রাজনীতি ছিল ওই সময়টা, আমার দেখা আছে। হ্যাঁ, সময়ের কারণে, আমার নিজের ব্যক্তিগত সময়ের কারণে ওই সময়টা আমার দেখা আছে। হ্যাঁ, ভয়ের রাজনীতি ছিল, জয় বাংলা উচ্চারণ করতো না। ঠিক আছে, যখন ভয়টা কেটে গেল, এই জয় বাংলা তো আওয়ামী লীগই ধারণ করেছে। হ্যাঁ, আওয়ামী লীগ ধারণ করেছে। তোমাকে কে মানা করেছে মহিউদ্দিন জয় বাংলা স্লোগান দিতে? তুমি তো জয় বাংলা স্লোগানই দিয়েছিলে জাসদ যখন করতে, তুমি তো অন্য স্লোগান দাওনি তুমি যখন জাসদ করতে। ঠিক আছে, এখন মানে এখন হলো কি, মানে মানে মুখটা না, মানে মানে নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে। মানে ওই যে আজ তুমি প্রথম আলোর পেইড এজেন্ট হয়েছো, জয় বাংলা তোমাকে মানে চেঁচিয়ে ব্যঙ্গ করো। যে সরকার মানে কারা বসিয়ে গেছে, ইলেকশন, এটা কি ইলেকশন বলে? ইলেকশন তাদের ক্ষমতা বসিয়েছে, তথাকথিত ইলেকশন। আগের যদি 18-24 ইলেকশন নিয়ে যদি প্রশ্ন করি, তো 2026 ইলেকশনটা কি? হ্যাঁ, তো তাদেরকে কে বসিয়েছে ক্ষমতায়? আওয়ামী লীগকে জনগণ বসাবে, কোন রাষ্ট্রের দরকার নেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো বা এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য। এই দেশের হাজার কোটি গুণ জনগণ আছে, আমার মতো হাজার কোটি গুণ জনতা আছে। এই আওয়ামী লীগকে নেত্রীকে এই দেশে আনার কোন সরকারের অনুকম্পা লাগবে না, কোন বিদেশি শক্তির দ্বারস্থ হতে হবে না। জনগণ আওয়ামী লীগকে নিয়ে আসবে, নেত্রীকে এই দেশে নিয়ে আসবে। আওয়ামী লীগ তো আসতেই। হ্যাঁ, আমি নিজেই এখন বলছি আমি আওয়ামী লীগ, আমি গর্বের সহিত বলি আমি আওয়ামী লীগ করি, যদি আমার কোনো পদবি নেই, কিন্তু আমি করি আওয়ামী লীগ, সমর্থন করি। আমি বললাম তো 4টা দেশ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, হ্যাঁ, এই 3টা, এটা আমি ধারণ করি, হৃদয় দিয়ে ধারণ করি, রক্তে ধারণ করি। হ্যাঁ, তো যারা এই জয় বাংলা নিয়ে কটূক্তি করে, হাস্যরস করে, বেশি দিন নাই আপনারা কোথায় কোন প্লেনে পালাবেন, বা আগে থেকে পালিয়ে গেছেন কিনা আমরা তো বলতে পারবো না, জানিও না আপনাদের ব্যক্তিগত পরিকল্পনা কি, কোথায় প্যারিসে বসে কোন গুপ্ত ঘাতকদের সাথে সলা পরামর্শ করেন। কেউ করুন না, করে যান, আপনাদের চেষ্টা আপনারা করে যান। জনগণের এই যে 24 আন্দোলন তো হয়েছে, সেটা তো বঙ্গবন্ধুর নাম দিয়ে হয়েছে। বঙ্গবন্ধুর নামটা বাদ দিয়ে যদি করুক, তারা কি করতে চায়, কয়টা বলে যে হাজার হাজার জনগণ, আমি ধরে নিলাম লাখ লাখ জনগণ নেমেছে, আমি তাদের তর্কের খাতারে নেমে নিলাম। সত্যিটা উচ্চারণ করে, ধোঁকাবাজি না করে আন্দোলন রাস্তায় নামো, দেখি কয়জন আসতো। তখন প্রমাণ হয়ে যেত যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। হ্যাঁ, কোনটা গণ অভ্যুত্থান না গণ অভ্যুত্থান না। এটা গণ অভ্যুত্থান তো নয়, এটা একটি সন্ত্রাসী, জঙ্গি সন্ত্রাসী হামলা ছিল 24 জুলাই, আগস্টটা 5 আগস্ট সন্ত্রাসী হামলা ছিল। এটা কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লব নয়, আমি স্বীকার করি না। একেবারে অনেক ধন্যবাদ বাবু ভাই, অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে আপনার সাথে, শুনবো আরো অনেক কথা, অনেক আলোচনা এ দেশ নিয়ে, মাটি নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে অনেক অনেক কথা রয়ে গেছে আমাদের, শেষ আলোচনা হবে। আমি দর্শকদের থেকে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, বাবু এহসানুল আজিজ বাবু যে কথাগুলো বললেন, সে কথার সাথে সুর মিলিয়ে আমি যে কথাটা বলতে চাই, সে কথাটি হলো, জয় বাংলা স্লোগান তখনও ছিল, এখনো আছে, থাকবে। জয় বাংলা স্লোগানে যাদের তখনও কষ্ট হতো, পীড়াদায়ক হতো, তারা নাই হয়ে গেছে ইতিহাস থেকে।
যুগে যুগে অনেকেই চেষ্টা করেছে, লাভ হয়নি। এখনো যারা বিদেশি রাষ্ট্রদ্রোহীদের মদতে জনগণকে ভুল পথে যাওয়ার, ভুল কথা বলার, ভুল নকশা দেওয়ার চেষ্টা করছেন, এখনো যারা তথাকথিত সেই পেইড এজেন্টের কাজ করছেন, দিনের শেষে ক্ষতি করছেন আপনি আপনারই। যে ক্ষতি আজকে আপনি আমার জন্য করবার চেষ্টা করছেন, আওয়ামী লীগের জন্য করবার চেষ্টা করছেন, জননেত্রী শেখ হাসিনার জন্য করবার চেষ্টা করছেন, সেই গভীর খাদে আপনাকেই পড়তে হবে। দরিদ্র অসহায় পরিবারকে আমরা দেখছি যে দুই সীমানার মাঝখানে আপনার অপেক্ষা করছে। এটা অত্যন্ত একটা করুণ পরিস্থিতি। কিন্তু আমরা কি চিন্তা করে দেখেছি এই পরিস্থিতিটার জন্য আসলে কারা দায়ী, কে দায়ী? দেখুন, প্রথম একটা কথা হলো যে এই মানুষগুলি কারা? এরা কি বাংলাদেশি? এরা কি ভারতীয়? ভারতের সরকার বিভিন্ন সময় বলেছে এরা বাংলাদেশি। ভারত যেটা করে, বাংলাদেশ থেকে যেসব হিন্দু চলে যায় ভারতে, তাদেরকে কষ্টে সৃষ্টে সহ্য করে, কিন্তু মুসলমান গুলাকে নিয়ে তাদের মাঝে মাঝে তারা আর সেগুলা সহ্য করতে চায় না। সহ্য করে, এখন পর্যন্ত তো যে সেভাবে পুশিন করে নাই, পুশিন খেলাধুলাই চলছে, কিন্তু দরিদ্র মানুষের কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই মানুষগুলো বাংলাদেশি, এইটা বাংলাদেশ সরকারের বাংলাদেশের কোনো কোনো সরকার এই পর্যন্ত স্বীকার করে নাই। তারা নানান সরকারি কথাবার্তা বলে যে চেক করতে হবে, পাসপোর্ট দেখতে হবে, জন্মস্থান কোথায় দেখতে হবে, কিন্তু মোটা দাগে আমরা যেটা জানি, আমি একটু বেশি জানি কারণ আমি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়ার ডেস্ক যেটা, এটাতে আমি অনেকদিন কাজ করেছি। মোটা দাগে বলা যায় যে এরা বাংলাদেশি। এবার কিন্তু বিএনপি সরকার বলেছে যে বাংলাদেশি হলে তারা ফেরত নিবে। এটা অন্তত এক ধরনের আমি বলবো যে বাংলাদেশের তরফ থেকে সবচেয়ে দায়িত্বশীল কথা বলা যাবে। এর আগে কিন্তু আমরা কোনো সরকার, আওয়ামী লীগ, বিএনপি, কোনো সরকারের সময় আমরা স্বীকারই করি নাই যে এগুলো বাংলাদেশি নাগরিক। আপনাদের মনে আছে কি না 1994-95 সালের দিকে যখন আমাদের একজন খুব চৌকস পররাষ্ট্র সচিব ছিলেন মোস্তাফিজুর রহমান, উনি আমার এখনো মনে আছে, আমি শুনেছি উনি বিবিসিতে সাক্ষাৎকার দিলে এই কথাই বলতেন যে যেখানে ভারতের এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সমান, অর্থাৎ দুই দেশেরই অর্থনীতি একই রকম, সেখানে বাংলাদেশ থেকে মানুষ ভারতে যাবে এটা ঠিক যুক্তিযুক্ত না। হ্যাঁ, কথাটা তো ঠিক, এটা যুক্তিযুক্ত না, কিন্তু তারপরেও কিন্তু সত্য কথা হলো যে কিছু মানুষ যায়, অনেক মানুষ যায়, এবং শুধু যে হিন্দুরা যায় তা না, মুসলমানরাও যায়। কত বাংলাদেশে আপনার ভূমিহীন মানুষ আছে, হ্যাঁ, নদী ভাঙ্গন থেকে উৎখাত হওয়া মানুষ আছে, এছাড়াও বিভিন্ন ধরনের সংযোগের কারণে কিন্তু মানুষ যায়, দরিদ্র মানুষ। এই মানুষগুলিকে ভারতের হিন্দুরাই কিন্তু আবার বাসা বাড়িতে চাকরি দেয়, যেটা আমরা ইদানিং দেখেছি। চিন্তা করেন, ভারত থেকে যদি হিন্দুরা বাংলাদেশে আসে, এইভাবে দরিদ্র হিন্দুরা, বাংলাদেশের মুসলমানরা তাদের আর যাই করুক, বাসা বাড়িতে কিন্তু চাকরি দিবে না। আমরা কিন্তু এই ভারত উপমহাদেশের এই যে ছুতমার্গ নিয়ে যেগুলা ভাবি, যে এগুলাকে সাম্প্রদায়িকতা বলা যায়, যে সাম্প্রদায়িক ঘৃণা, একজন আরেকজনকে কত ঘৃণা করে, সেই দিক থেকে কিন্তু মুসলমানরা এখন অনেক এগিয়ে গেছে। তারা কিন্তু ভারত থেকে যদি কোনো হিন্দু এইভাবে আসে, দরিদ্র হিন্দু, বেশিরভাগ মুসলমান, অন্তত বাস্তব অবস্থা চিন্তা করলে আমরা বুঝতে পারি যে বাসা বাড়িতে অন্তত চাকরি দেবে না, অন্য কোথাও চাকরি দিলেও দিতে পারে। যা হোক, বাস্তবতাটা হলো অত্যন্ত রূঢ়। সেটা হলো যে বাংলাদেশেরই মুসলমানেরা ভারতে গেছে জীবিকার সন্ধানে, জীবন ধারণের সন্ধানে। আর যাবে না কেন? আপনারা চিন্তা করেন না যে এই যে ছোট্ট একটা ভূমি আমাদের, সেখানে এতগুলো মানুষ, উপচে তো পড়বেই। এত মানুষ আমরা হতে দিয়েছি, যেই দেশে পৃথিবীতে আর কোথাও কিন্তু এইরকম ভূমি নাই। সিঙ্গাপুরের কথা বলতে পারেন, হংকং এর কথা বলতে পারেন, ছোট ছোট জায়গা, অনেক মানুষ, ঠিক আছে, কিন্তু এই যে একটা দেশ হিসাবে ব্যাপক, হ্যাঁ, যে একটা দেশের সমপরিমাণ জায়গায় বাংলাদেশে যে পরিমাণ মানুষ বসবাস করে, পৃথিবীর আর যে কোনো দেশ আপনি নেন, এমনকি ভারতও নেন, সেখানে দেখবেন যে
জনসংখ্যার ঘনত্বে 4/1 3/1 অর্থাৎ বাংলাদেশের যেই জমি পৃথিবীর স্ট্যান্ডার্ডে ধরলে এখানে যদি 4 কোটি মানুষ হয়, সেটাও কিন্তু একটা ঘনবসতিপূর্ণ দেশ হিসাবে আপনাকে বিবেচনা করতে হবে। 4 কোটি মানুষ হলে, অর্থাৎ আমরা এখন ইউরোপের দেশগুলোকে ঘনবসতিপূর্ণ দেশ বলি, যেমন ইতালি, জার্মানি, ফ্রান্স, এগুলো মোটামুটি একটা ঘনবসতিপূর্ণ দেশ হিসাবে পরিচিত বিশ্বের মধ্যে। কিন্তু সেই তুলনায় আপনার বাংলাদেশে, ইতালিতে জনসংখ্যা এখন কত, 6 কোটি না ধারণা করছি। ইতালি বাংলাদেশের 2.5 গুণ বড়। জাপানে একটু জনসংখ্যা বেশি, এখন তো কমে গেছে। জাপানও বা ইতালির সমান, বাংলাদেশের 2.5 গুণ। কিন্তু জাপানের জনসংখ্যা কত, 10 কোটি এখন, হয়তো আমি আন্দাজ করে বলছি, আমি আসলে এই লেকচার দেওয়ার আগে এটা দেখিনি। আপনি যদি জাপানের সাথেও তুলনা করেন, বাংলাদেশে কিন্তু 4 কোটি মানুষই কিন্তু স্ট্যান্ডার্ড হয়, অর্থাৎ জাপানের যে জনসাধারণের ঘনত্ব বাংলাদেশে 4 কোটি মানুষ হলে সেই ঘনত্ব হবে, প্লাস মাইনাস কিছু কম বেশ হতে পারে। এইরকম একটা দেশে আপনি যদি 18 কোটি 20 কোটি মানুষ আপনি তৈরি করেন, হ্যাঁ, সেখানে তো মানুষ যাবেই। এই বাস্তবতা আমরা মানতে চাই না। আমরা ওই বিভিন্ন যুক্তি দেখাই, যুক্তি দেখানো সহজ, কিন্তু যে দুর্ভাগারা দেশ ছাড়ে দারিদ্র্যের কারণে, অন্য দেশে গিয়ে কাজ করে, নির্মাণ শ্রমিক হিসাবে, বাড়ি ঘরের, হ্যাঁ, জি চাকরে চাকরি করে, চিন্তা করেন ওই মানুষগুলোকে যখন আবার এই দেশে পাঠানো হয়, পাঠানোর জন্য এই যে পুশিন করা হয়, আমরা পুশ ব্যাক করার চেষ্টা করি, এই মানুষগুলো কতটা অসহায়, কতটা অভাগা। আমরা এই মানুষদের ভাগ্যটাকে ভালো করার জন্য কি কিছু করতে পারি? হ্যাঁ, করতে পারি। আমরা এদেরকে সব, হ্যাঁ, সরকারিভাবে ভারতকে যদি জেনুইনলি প্রস্তাব দেওয়া হয় যে দাও, আমরা নাগরিকত্ব চেক করি, সেটা যদি আসলে চাতুর্যের মাধ্যমে না হয় বাংলাদেশের তরফ থেকে, সেটা দুই পক্ষ যদি চেক করে, যদি দেখা গেল যে 20 লাখ মানুষ পেয়ে গেল, মুসলমান এবং বাংলাদেশি একসাথে 20 লাখ মানুষকে, বা 2-1 বছরের মধ্যেও 20 লাখ মানুষকে বাংলাদেশ নেওয়ার মতো অবস্থায় আছে। আমরা তো রোহিঙ্গাদের কথা জানি, এবং রোহিঙ্গাদের নিয়ে আমরা অনেক বড় সমস্যায় আছি। এই 20 লাখ মানুষ হয়তো ওদের কারো কারো বাড়ি ঘর আছে বলেও বোঝা যায়, কারণ ওরা সীমান্তে যেসব কথাবার্তা বলে, ইন্টারভিউ যেগুলো শুনি আমরা, তাদের বাড়ি ঘরও আছে। তারপরেও কিন্তু আমরা এদেরকে নেওয়ার জন্য প্রস্তুত না। তবে আমি মনে করি যে জেনুইনলি আমাদের নিয়ে নেওয়াই ভালো, যদি এগুলো বাংলাদেশের মানুষ হয়। ভারত এইভাবে পুশিং করবে, এটা তো আমাদের জন্য মর্যাদাকর না। কিন্তু গল্পটা কি এরকম হওয়ার কথা ছিল? গল্পটা তো ভিন্ন হইতে পারত। কি রকম? ঠিক আছে, মুসলমান হিন্দু এই দুই শ্রেণীর জন্য 2টা দেশ তৈরি করেছে। এখানেও আমার কিন্তু খুব কথা আছে। আপনি 2 শ্রেণী, হিন্দু মুসলমান, যখন আপনি 2 ধর্মের মানুষের জন্য 2টা দেশ বানালেন, এবং আপনি দেখলেন যে প্রতিটা দেশে, অর্থাৎ 2টো দেশেই কিন্তু অন্য ধর্মের অনেক মানুষ রয়ে গেছে, এই মাইনরিটিদের কথা কি সবার আগে ভাবা উচিত ছিল না? মনে করেন যে বাংলাদেশ বা পাকিস্তানের মুসলমানদের, ভারতে যে মুসলমানরা রয়ে গেছে, তাদের কথা সবার আগে ভাবা উচিত ছিল না? ঠিক একইভাবে ভারতেরও পাকিস্তানের যে, বা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে যেসব হিন্দু রয়ে গেছে, তাদের কথা সবচেয়ে বেশি ভাবার কথা ছিল না? আপনার এই ভাবনাটা যদি আপনি বাস্তবে রূপান্তরিত করতে চান, তাহলে আপনাকে রাষ্ট্র করতে হবে ধর্মনিরপেক্ষ। অর্থাৎ আপনি একবার স্বাধীন হয়ে গেছেন, বিভক্ত হয়ে গেছেন, আপনি আর রাষ্ট্রকে হিন্দু মুসলমানের রাষ্ট্র হিসাবে দেখবেন না। জিন্নাহ সাহেব কিন্তু এটাই বলেছিলেন, যে পাকিস্তান করার পর উনি কিন্তু এইটাই করেছিলেন। কিন্তু জিন্নাহ সাহেব কি সেটা ধরে রাখতে পেরেছিলেন? জিন্নাহ সাহেব তো 1-1.5 বছর পরে মারাই গেলেন। পরবর্তীতে পাকিস্তান হয়ে গেল ইসলামিক রিপাবলিক, আর বাংলাদেশ স্বাধীন হয়ে বাংলাদেশ হয়ে গেল আরো অনেক বেশি সাম্প্রদায়িক। পাকিস্তানের চেয়ে অনেক বেশি সাম্প্রদায়িক কিন্তু বাংলাদেশ। এটা আপনারা আবার বুঝতে চেষ্টা করেন না। আপনারা ভাবেন যে পাকিস্তানে জঙ্গি আছে বা পাকিস্তান, না, আসলে জিনিসটা ঠিক না। পাকিস্তান যারা শাসন করে তারা অসাম্প্রদায়িক, তারা ধর্মকে ব্যবহার করে, তারা কন্ট্রোল করে, তারা জানে কতটুকু ব্যবহার করতে হবে, কতটুকু কন্ট্রোল করতে হবে। কত জঙ্গি আমার এই বছর লাগবে, আমার এই বছর 10,000 জঙ্গি লাগবে, আমি 10,000 জঙ্গিকে মাঠে ছাড়বো, বাকিগুলাকে কিন্তু পিষে মেরে ফেলবো। এই হলো পাকিস্তানের নীতি। আমরা কি বাংলাদেশে সেই ধরনের অবস্থা করতে পেরেছি? পারিনি। আমরা কি করলাম? বাংলাদেশে আপনার একের পর এক মৌলবাদীদের বাড়তে দিলাম। মৌলবাদীরা
মাহমুদুর রহমানের কথা ধরেন, বাংলাদেশের এক নম্বর জঙ্গি। আমি মনে করি যে ব্যক্তিগত স্যাক্রিফাইস মাহমুদুর রহমান এই জঙ্গিবাদের জন্য যা করেছে আওয়ামী লীগ সরকারের সময় জেলে টেলে গিয়ে, তার তো স্যাক্রিফাইস অনেক বেশি একজন জঙ্গি হিসাবে। মাহমুদুর রহমান কি বলে যে ভারতে মুসলমানদের পিষে ফেলতেছে, এইটা কিন্তু বাংলাদেশের সব জঙ্গির একই কথা। বাংলাদেশের মূল জঙ্গিবাদের এইটা একটা আপনার এই জিনিসটা যে ভারতে মুসলমানদের পিষে ফেলতেছে। হ্যাঁ, কিছু ঘটনা ঘটে, আমরা দেখি যে জোর করে গরু খাওয়াচ্ছে, গরু যদি ফ্রিজে থাকে সেখানে আপনার কাউকে মেরে ফেলছে, এগুলো কিছু কিছু ঘটনা ঘটেছে। কিন্তু বাস্তবতা হলো যে ভারতে আপনার 1947 সালে যে পরিমাণ মুসলমান ছিল, অর্থাৎ দেশ ভাগের পর, সেটা আজকে কিন্তু তার 3-4 গুণ। ভারতে এখন মুসলমান সরকারি হিসাবেই দেখা যায় 22 কোটি, যদিও ভারতে সর্বশেষ আদমশুমারি হয়েছিল 2011 সালে। এটা কেউ 30 কোটি পর্যন্ত মনে করে। যেখানে 1947 সালে দেশটা ভাগ হয়ে যাওয়ার পরে ভারতে মুসলমান ছিল 8 কোটি। আমার এই সংখ্যা কিছু ভুল হতে পারে, বাট মোটা দাগে হিসাবগুলো ঠিক আছে। আপনি শতাংশ হিসাবেও যদি ধরেন, ভারতে মুসলমানের সংখ্যা ক্রমাগত বেড়েছে। কিন্তু আবার বড় বড় মুসলমানরা দেখেন বড় বড় পজিশনে গেছে, রাষ্ট্রপতি হয়েছে 2 জন। তারপরে আপনার এই যে বড় বড় নায়কগুলা, সিনেমা মুভি স্টার, শাহরুখ খান, আমির খান, তারপরে আরো তো একটা নাম মনে আসছে না, সালমান খান, কত খান। হ্যাঁ, এই ছেলেগুলা চিন্তা করেন তো, এদের যদি বাংলাদেশে বা পাকিস্তানে জন্ম হইতো, এরা কি হইতো? বড় জোর শাকিব খান বাংলাদেশে, তাই না? আমরা এই যে দেশ ভাগের পরে ভারতে মুসলমানদের কিন্তু আমরা অনেক উন্নতি দেখি। এই যে কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, সেখানে আমরা দেখেছি যে একটা মুসলমান মহিলা সেখানে তাদের সেনাবাহিনীর কিন্তু মুখপাত্র হিসাবে সে টেলিভিশনে সাংবাদিকদের ব্রিফ করছে। সেখানে মুসলমান রাষ্ট্রপতি হয়েছে। বিপরীতে পাকিস্তান কি করেছে, বাংলাদেশ কি করেছে? আমরা বাংলাদেশের হিসাবটাই যদি নেই, পাকিস্তানের হিসাবটা কিন্তু আরো করুন। বাংলাদেশে 1972 সালে কত হিন্দু ছিল, আজকে কত হিন্দু? 72 সালে 18-22%, বিভিন্ন জন বিভিন্ন হিসাব দেয়। হিন্দুরা একটু বেশি করে বলে, আমরা একটু কম করে বলি, বাট আমরা যদি 18% ধরে নেই 1972 সালের বাংলাদেশে মুসলমান 18%, এর মধ্যে তো মুক্তিযুদ্ধের সময় তো অনেকে চলে গেছে, তারপরে আজকে সেটাকে আমরা 7% বলছি। তার মানে দেখেন এই সংখ্যাটা যে কমে গেল। ধরে নিলাম তর্কের খাতিরে ভারতে মুসলমানরা অত্যাচারিত হয়, আমি মাহমুদুর রহমানের কথাটাই ধরে নিলাম। যদি ভারতে মুসলমানরা অত্যাচারিত হয় বা যে পরিমাণ অত্যাচারিত হয়, সেই পরিমাণ অত্যাচারিত হয়ে যদি 47 সাল থেকে 1926 সালে এসে ভারতে মুসলমান জনসংখ্যা 3 গুণ হয়ে যেতে পারে, তাহলে আমরা যদি বাংলাদেশে হিন্দুদের সেই পরিমাণ অত্যাচার করতাম, মানে তার চেয়ে বেশি অত্যাচার না করতাম, তাহলে আমাদের এখানে হিন্দুরা দ্বিগুণ হয়ে যাওয়ার কথা ছিল না? অর্থাৎ 18% যেটা ছিল সেটা 36% হয়ে যাওয়ার কথা ছিল না? সেটা কি হয়েছে? উল্টো দেখা যায় যে এরা সব দেশ ত্যাগ করে চলে গেছে। এবং একটা মানুষ কত কষ্টে, একটা পরিবার বা একটা সমাজ, একটা সোসাইটি, একটা ধর্মীয় সম্প্রদায় কত কষ্টে নিজ ভূমি ছাড়ে, এটা কিন্তু আবার মুসলমান জঙ্গিরা কোনোদিন বুঝতে পারবে না। এতটা নিষ্ঠুর একটা শ্রেণী এই জঙ্গিবাদ, জঙ্গি শ্রেণীটা। একদিক থেকে তো হিন্দুদের আমরা বিতাড়িত করেছি, আর অন্যদিকে সারাক্ষণ কিন্তু আমরা এই কি বলে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তান দখল করার জন্য আমরা কিন্তু প্রস্তুত হয়ে আছি। এবং আমরা মনে করি যে হিন্দুরা কাওয়ার্ডলি, ওরা ভয় পায় মুসলমানদেরকে। এই যে আত্মঘাতী জঙ্গি নাসির উদ্দিন দেখলাম যে কয়দিন আগে সীমান্তায় গিয়ে আপনার ইয়ে করছে, সে ডেমনস্ট্রেশন করতেছে যে সে ভারত দখল করবে, অর্থাৎ ভয় দেখাচ্ছে এই পুশিনের বিরুদ্ধে। কিন্তু এগুলা কি বাস্তবতা নির্ভর? আপনি এত ভারত ঘৃণা করবেন, ভারত হিন্দু ঘৃণা ছড়াবেন, ভারতকে ঘৃণা করবেন, তো ভারত যদি সেটার প্রতিক্রিয়া হিসাবে এই যে আপনার ভারতে বাংলাদেশি মুসলমানদের খুঁজে পাচ্ছে, এগুলোকে পুশিং করছে, এটাকে আপনি আপনার যে আচরণ বাংলাদেশের মানুষের, তার বিপরীতে আপনি এটাকে কিভাবে আপনি বিচার করবেন? ভারত কি ন্যায়সঙ্গত কাজ করছে নাকি অন্যায় কাজ করছে? আপনি সারাক্ষণ জঙ্গিবাদ করবেন, ভারত তো সেই অনুযায়ী কোনো প্রতিক্রিয়া দেখা নাই। এখন শুনছি যে ভারত নাকি সিরিয়াস, এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে।
কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, বলতে চাচ্ছিলাম যে বিষয়টা তো এরকম হওয়ার কথা ছিল না। ভাগ হয়ে গেছে, আর আমরা এই ঘৃণাটা জীবিত না রাখি, তাহলে কি হতো? দেখতেন যে দুই দেশের মানুষ অনেক চলাচল করছে, কারণ তো অনেকের আত্মীয় স্বজন অনেক আছে। পাকিস্তানে তো মোটামুটি পাকিস্তান যারা গড়েছে এরা তো সব ভারত থেকে গেছে, পাকিস্তানের সব নেতা, জিন্না থেকে শুরু করে মোটামুটি সবগুলা, এই যে সর্বশেষ পারভেজ মোশাররফরাও কিন্তু আপনার দিল্লি থেকে যাওয়া মুসলমান। এইভাবে মানুষ আসা যাওয়া করতো। মুসলমান জঙ্গিরা যদি এই পাকিস্তান আর বাংলাদেশ দুইটা রাষ্ট্রকে দখল করে না নিত, বা যেই পরিমাণ ঘৃণা মুসলমান জঙ্গিরা ছড়ায় সেই পরিমাণ ঘৃণা না ছড়াতো, হ্যাঁ আপনি বলতে পারেন বিজেপি পার্টি হিসাবে আমি অ্যাপ্রুভ করি না, কিন্তু বিজেপি তো ভারত গত 10-15 বছর শাসন করছে, 8-10 বছর, অনেক বছরই শাসন করছে। মাঝখানে কংগ্রেস ছিল, তার আগে অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী, তারপরে নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী হলে। এই যে আমরা যে তাদের 15-20 বছর বিজেপিকে ভারত শাসন করতে দেখেছি, তাদের কোনো কিছু আমি আসলে তারা যেভাবে কথাবার্তা বলেন সেগুলো আমি অনুমোদন করছি না, একেবারেই করি না, কারণ আমার রাজনীতিতে এই ধরনের কথাবার্তা নাই। কিন্তু এই বিজেপির শাসন আমলে তো আমরা দেখি না যে কোনো ভারতীয় মুসলমান বাংলাদেশে চলে এসে আপনার মায়ের ভয়ে অত্যাচারিত হয়ে পাকিস্তানে চলে গেছে, একটা উদাহরণও কিন্তু নাই। আমরা যদি আমাদের মৌলবাদীরা যদি বিজেপির পর্যায়েরও মৌলবাদী হতো, তাহলেও কিন্তু আমাদের মধ্যে এতটুকু সুসম্পর্ক থাকতে পারতো যে এই যে আজকে যে মুসলমানগুলাকে পুশিন করার কথা বলা হচ্ছে ভারতের তরফ থেকে, এগুলাকে ভারত কিন্তু পুশিন করতো না। যুক্তি কি তাই বলে না? শেখ হাসিনা সরকারের সময় তারা তো অনেক কষ্টে কিন্তু এদেরকে সহ্য করছে, পুশিন করে নাই, যদিও তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে এটা প্রচুর ডিমান্ড ছিল, আসামে করে নাই। কারণ হলো যে শেখ হাসিনার সময়ে অন্তত ভারত এটুকু বুঝতো যে অফিসিয়ালি শেখ হাসিনা সরকার বা বাংলাদেশ সরকার এক ধরনের সাম্য, অর্থাৎ প্রতিটা ধর্মের মানুষের প্রতি, হিন্দু মুসলমানের প্রতি, সেটা তারা অন্তত কাগজে সংরক্ষণ করে। আমাদের যে বিএনপি কিংবা আর জামাত আছে, তারা তো সেটা করে না। তাহলে এই যে মানুষগুলা আজকে এতটা আপনার দুর্ভোগের শিকার হচ্ছে বা এদেরকে পুশিন করলে বাংলাদেশ তো আসলে ঠেকাতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা দেখাচ্ছে, এটা এখন অবশ্য বাংলাদেশ অনেক মুসলমান মনে করে যে এটা সম্ভব, নাসিরউদ্দিন পাটোয়ারিরা সীমানায় চলে গেলে ভারত ভয় পেয়ে পালিয়ে যাবে। সেরকম একটা ডেমনস্ট্রেশন হওয়া উচিত। আমরা দেখতে চাই ভারত পালিয়ে গেছে, তাহলে তো আমরা আবার নাসিরউদ্দিন পাটোয়ারিকে সমর্থন করা শুরু করব। বাস্তবতা তো তা না। আমি যে কথাটা বললাম, আপনারা যদি আমার কথা অযৌক্তিক কিছু পান, আপনারা আমাকে জানাবেন, কারণ কমেন্টগুলো আমরা পড়ি। আমি যেটা দেখি যে এই যে আজকে এতগুলা মানুষের জীবন আপনার এত বড় দুর্যোগ নেমে এসছে, যদি সত্যি এদেরকে পুশিন করা হয়, কত বড় আশঙ্কা এরা জীবন কাটাচ্ছে, এই মানুষগুলার এই জীবনের জন্য কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশের জঙ্গিরা দায়ী। আপনি মানেন বা না মানেন, আমার এই যুক্তি আপনি খণ্ডাতে পারবেন না। জঙ্গি জিনিসটাই হলো অত্যন্ত নিষ্ঠুর একটা জিনিস। প্রথম কথা হলো যে সে তো সভ্যতা বিরোধী, সে নিজের দেশে দারিদ্র উৎপাদন করতে চায়। সে তো অন্য দেশের অন্য ধর্মের মানুষকে ঘৃণা করবে কি? সে তো নিজের ধর্মের যারা অসাম্প্রদায়িক মানুষ তাদেরকেই মেরে ফেলে। আমরা দেখছি না অধ্যাপক জাফর ইকবালকে পেছন থেকে কল্লা কাটতে গেছে এরা? কোনো জঙ্গিকে কি কেউ কল্লা কাটতে যায়? কোনো অসাম্প্রদায়িক মানুষ, সেকুলার মানুষ যায় তো না। আমাকে এইটার জন্য আপনারা গালিগালাজ করতে পারেন, আমার এইটাকে তত্ত্ব হিসেবেও বলতে পারেন। আমি যেটা দেখি সবকিছু বিশ্লেষণ করে, সেটা হলো বাংলাদেশের যত দুঃখ আছে তার জন্য 100% দায়ী হলো বাংলাদেশের মৌলবাদ। আমরা যে রাষ্ট্রটাকে মুক্তিযুদ্ধের চেতনায় একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারলাম না, সেটাই কিন্তু বাংলাদেশের সব দুঃখের কারণ। এবং সেটা এই যে পুশব্যাক সংক্রান্ত যে অসংখ্য মানুষের জীবনে আপনার এত আশঙ্কা, এত দুর্যোগ নেমে আসছে, অন্তত দুশ্চিন্তা হিসাবে তো নেমে এসছে, বাস্তবে কখন কি হবে। আর যেগুলোকে সীমানায় জড়ো করা হয়েছে তাদের জীবনে তো দুর্যোগ হিসাবে নেমে এসছে। এই দুর্যোগের জন্য কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশের জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধীরা দায়ী। এরা যদি সমাজে না থাকতো, কোনোভাবেই আমরা কিন্তু এই ভারতের পক্ষ থেকে এই আচরণ